হয়েছে, এবার চোখ খোলো। না, খুলবো না। কেন? আমার লজ্জা লাগে। বড় ভাইয়ের বউকে দেখতে গিয়ে চোখ কপালে উঠে গেল। এটা কে? সেই নীলিমা যাকে হারাইছি 4 বছর আগে। কিন্তু নীলিমার সাথে আমার ভাইয়ের বিয়ে কিভাবে? মেয়েটা আমাকে দেখে রীতিমতো চমকে গেছে। মেয়েটা ঘামতে শুরু করেছে, সাথে আমিও। কারণ দুজন দুজনকে এখনো ভালোবাসি, শুধু রিলেশনটাই নাই। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। থাকারই কথা, কারণ নীলিমাকে যে একবার দেখবে তারই পছন্দ হবে। ভদ্র, চুপচাপ ও নীরব প্রকৃতির মেয়ে, সেই সাথে রূপবতী তো আছেই। কলেজে ফার্স্ট ইয়ারে উঠেই তার প্রথম ক্রাশ খাইছিলাম। কিন্তু সমস্যা ছিল, সে আমার সিনিয়র, পুরো 1 ইয়ারের। তখন সে সেকেন্ড ইয়ারে পড়ে। তার পেছনে ঘুরঘুর করতাম, সেটা তার মোটেও ভালো লাগতো না। তবে আমিও হাল ছেড়ে দিইনি। প্রতিদিন তার জন্য অপেক্ষায় থাকতাম রাস্তার পাশে, কিন্তু সে ফিরেও দেখতো না। আচ্ছা, চলুন অতীতে ফিরে, নইলে কিছুই বুঝবেন না। রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষায় থাকার পরও তার সাথে কথা বলতে পারতাম না। মেয়েটা কলেজে এসে মাঝে মাঝে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকতো, তবে বুঝতাম না কেন তাকাতো। আমি আমার মতো তার জন্য অপেক্ষা করতাম। কলেজেও নজরে নজরে রাখতাম কখন কি করে। কিন্তু এভাবে আর কতদিন? বুঝে গেছিলাম মেয়েটির সাথে আমার আর কথা বলা হবে না। তাই ভাবলাম মেয়েটাকে একবার বলেই দেখি কি হয়। সেদিন সকাল সকাল বের হয়ে রাস্তার পাশে অপেক্ষায় ছিলাম। যেহেতু সে আমার সিনিয়র, তাই কলেজে বলার কোনো উপায় ছিল না। বড় ভাইয়েরা তো আছেই। মেয়েটা ধীর পায়ে এগোতে লাগলো। আমার হার্টবিট বাড়তে লাগলো। মেয়েটা কাছে আসতেই বলে দিলাম, আপু, আই লাভ ইউ। বিশ্বাস করুন, মেয়েটা এমন ভাবে তাকাইছিল সেদিন যে আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। আর কোনো কিছু শোনার অপেক্ষা না করেই দিলাম এক দৌড়। কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারিনি। আনমনে দৌড়ানোর সময় একটা বাইক এসে মেরে দিয়ে যায় আমাকে। রাস্তার মাঝখানে পড়ে ব্যথায় কোকাচ্ছি। অনেকটা কেটে গেছে, মাথাও ফেটে গেছে, উঠতে পারছি না। চোখ বন্ধ হয় আগ পর্যন্ত শুধু নীলিমাকেই দেখেছিলাম। আর চোখ খোলার পরও তাকেই দেখলাম। মেয়েটা হাসপাতালে নিয়ে আসছে, আমার মাথার পাশে বসে বসে কাঁদতেছে। মেয়েটার মায়াবী মুখটা এখনো আমার চোখে ভাসে। সেদিন কিছু বলতে পারিনি, তবে বুঝে গেছিলাম মেয়েটাও আমাকে হয়তো ভালোবাসে। যাওয়ার আগে নীলিমা একটা কথাই বলে গিয়েছিল সেদিন, এরপর থেকে সাবধানে চলবা। আর আপু বলছো কেন? তাই তো, ওভাবে তাকাইছিলাম। আর আমি তার চাহনি দেখে সোজা হাসপাতালে। রিলেশন ছিল 1 বছর। তার বাবার ট্রান্সফার আর তার পরীক্ষার জন্য অন্য জায়গায় চলে যাওয়া, এই দুটো কারণেই ব্রেকআপ হয়েছিল আমাদের। এটাই ভাবছেন? না, আসলে এসবের কিছুই না। সেই আরেকটা ছেলের সাথে মেলামেশা করত, যেটা আমার মোটেও ভালো লাগতো না। অনেকবার মানা করার পরও সে শুনেনি। একদিন বলেই দিয়েছিলাম, কি এমন রিলেশন তোমাদের যার জন্য সেদিন একটা থাপ্পড় মেরে ব্রেকআপ করে দিয়েছিলি? অনেক কষ্ট পাইছিলাম সেদিন। তার কিছুদিন পর দেখলাম সত্যি ছেলেটার সাথে রিলেশন আছে তার। আর কি, আমি ছেড়ে দিলাম এই শহর, চলে আসলাম ঢাকা। তারপর কেটে গেছে 4টি বছর। নীলিমার সাথে আর দেখাও হয়নি, কথাও হয়নি। তবে ফেসবুক আইডিটা ছিল। প্রতিদিন তার টাইমলাইনে ঘুরে আসতাম আর দেখতাম মেয়েটা ছবি আপলোড দিছে সেই ছেলেটাকে সাথে নিয়ে। চলুন বাস্তবে ফিরি। অতীত খুবই বোরিং, বাস্তবতাটা উত্তেজনায় ভরপুর। আব্বুটাকে ঘুর কাটলো। সানভি, কেমন লেগেছে তোর? আব্বু, বিয়েটা ভাইয়ার, তাকে জিজ্ঞেস করলি পারো। ভাইয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। আমি আপন মনে হাসতে লাগলাম। আমার আর নীলিমার সম্পর্কটা ক্রস কানেকশন। প্রথমে বড় আপু, তারপর গার্লফ্রেন্ড, তারপর এক্স গার্লফ্রেন্ড, আর আজকে ভাবি। ভাবি কেন বললাম জানেন?
কারণ মেয়েটাকে সবারই পছন্দ হয়েছে। হঠাৎ আমি তাকালাম, নীলিমার ঠিক পিছনে তার ছোট বোন নীলা অনেক বড় হয়ে গেছে আর নীলিমার মতোই সুন্দরী। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছি দুই ভাই এক বাড়িতে বিয়ে করব। তবে নীলিমার দিকে তাকিয়ে আরেকটা জিনিস ভাবিয়ে তুলল, ছেলেটার কি হলো? তাহলে কি ব্রেকআপ হয়েছে? কাজের চাপে লাস্ট 2 মাস নীলিমার প্রোফাইল চেকই করা হয়নি। সে যাই হোক, আব্বু রাফিকে বলল। তোরা যা, কথা বল আলাদা রুমে। রাফি আবার আমাকে নিয়ে গেল। বলেন তো কেমন লাগে? আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা আসলো। ভাইয়া একা দাঁড়িয়ে যে? কি করব বলো, তাদের সাথে তো আর যেতে পারবো না। আচ্ছা চলুন, আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলাম। মেয়েটার সবকিছু দেখতে লাগলো। সবশেষে গেলাম ছাদে। আচ্ছা, তোমার নামটা কি? নীলা। ভালো নাম তো। জি ভাইয়া, আপনার নামটা? সানভি। কি বললেন? সানভি। কঠিন নাম সহজে উচ্চারণ করা যায় না, তবে আপনার নামটা কিউট আছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। কেন? এমনি দাও। সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না। আচ্ছা সমস্যা নাই। তবে ফেসবুক আইডি পেতে পারেন। এত মেঘনা যেতেই জল। কথা বলা শেষ করে নিচে নামতেই ধাক্কা খেলাম নীলিমার সাথে। সরি, আমি আসলে দেখি নাই। তার হাতের আলতো স্পর্শ মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠল। চোখ জলে ভিজে ওঠার আগেই চলে আসলাম। তার হাতের আলতো স্পর্শ মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠল। চোখ জলে ভিজে ওঠার আগেই চলে আসলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম গিয়ে। সবাই কথা বলতেছে ভিতরে। আব্বু কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তবে কিছু বুঝতে পারিনি। তার আগেই চলে এসেছি। লাস্ট যেদিন তার হাত ধরে হাঁটছিলাম, সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল আর বলেছিল ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। অথচ সেই আজ কত দূরে। আজ অনেক দিন পর সেই আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল। চোখটা ভিজে গেছে। 4টা বছরেও নিজেকে বদলাতে পারিনি। এখনো বাচ্চাদের মতো কান্না করি। ইমোশনগুলো আর গেল না। গাড়িতে বসে ভাবছি নীলিমার কথা। কিছুদিন পরই সে আমার ভাবি হয়ে যাবে। তখন সামলাবো কিভাবে নিজেকে? বাসায় থাকবো না, তখন ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি। হঠাৎ নীলা মেয়েটা এসে ডাক দিল। ভাইয়া। কোনো মতো চোখটা মুছে উত্তর দিলাম, হ্যাঁ বলো। নাম্বারটা? 01303863222। আমি কল দেব রাতে। আচ্ছা দিও। মেয়েটা চলে গেল। নীলিমার তো বিয়ে হয়ে যাবে, আমাকেও বিয়ে করতে হবে। বিয়ে তো নীলাকেই করব, আর সেটা একসাথেই। তারপর রোমান্স করব নীলিমাকে দেখিয়ে দেখিয়ে। আমি কেন একা থাকবো? সে তো কখনো কষ্ট পায়নি, আমি কেন পাবো? আমাকে ছেড়ে দেওয়ার পর তার জীবনে অন্য কেউ ছিল, আর তাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে। খারাপ থাকার তো কোনো কারণই নাই। তার একাকিত্ব দূর করার জন্য সবসময় কেউ না কেউ ছিলই। তবে আমি কেন আজও একা আছি? কেন নিজে নিজে কষ্ট পাচ্ছি? সে পারলে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা হলো, নীলাকে ভালো লাগছে। মেয়েটাও আমাকে পছন্দ করে মনে হয়। এই সুযোগে বিয়েটাও সেরে ফেলা যাবে। একাও থাকতে হবে না, কষ্টও পেতে হবে না। কিরে, চলে আসলি কেন? এমনি। সবাই গাড়িতে উঠলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কি বলবো, তোদের পছন্দ হয়েছে সেটা বললেই হয়। আমাদের তো অনেক পছন্দ হয়েছে। কিরে সানবি, তোর কেমন লাগছে মেয়েটাকে? যে মেয়ের ভালোবাসার জন্য আজও চোখের পানি ফেলি, আর আমাকে বলতেছে মেয়েকে কেমন লাগছে। মেয়ে তো দেখতে সুন্দর আছে, আর ভাইয়ার সাথে মানাবেও ভালো। তাহলে তো হয়েই গেল। রাতে ওদের ফোন দিয়ে জানাবো বিয়ের কথা। সেটাই ভালো হবে, আমি একটা ভাবি পাবো।
কি রে, তুই কবে বিয়ে করবি? করব করব, কিছুদিন পর। সবকিছু গুছিয়ে নেই তারপর। কিন্তু তার আগে তোকে বিয়ে দিয়ে দিব। হুম। আমু দেখো কি বলে। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম মিটিমিটি হাসতেছে। সবারই পছন্দ হয়েছে অনেক, কোনো ঝামেলা করে লাভ নাই। ভাইয়ার সাথে বিয়ে হচ্ছে হোক। আর এমনিতেও আমি আর ওকে বিশ্বাস করতে পারবো না। যতই ভালোবাসি, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তবে মেয়েটার ছল ছল চোখের চাহনি আমাকে কষ্ট কেন দিতেছে। বাসায় এসে রুমে গিয়ে ফোনটা রেখে গোসল করতে গেলাম। নিজেকে সামলাতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। একটা মায়াজাল আমাকে জড়িয়ে রেখেছে। না পারি ভুলে থাকতে, না পারি ফিরতে। সব রাস্তা যে বন্ধ। নীরব অনুভূতি বেশি কষ্ট দেয়। গোসল শেষ করে বাইরে আসলাম। অনেকবার ভাবলাম আর ভাববো না তার কথা, তারপরও পারলাম না। কেন জানি তার কথাই ভাবতে ইচ্ছে করছে। কেন যে দেখা হয়েছে আল্লাহই জানে। কখনো ভাবিনি এভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হয়েছে, এরপর কথাও হবে। আরো অনেক কিছুই হয়তো হবে। তবে তার আগেই নীলাকে নিজের করে নেব, যাতে কষ্টটা কমে যায়। আর নীলাকে ভালোবাসতে পারলে তো কথাই নাই, তখন আর মনে থাকবে না নীলিমাকে। রাতে খাওয়া শেষ করে ছাদে দাঁড়িয়ে আছি। সিগারেট জিনিসটা ছাড়া আমি আর আমার গল্প দুইটাই অসম্পূর্ণ। প্যাকেট থেকে সিগারেট বের করে কেবল ধরাইছি, সেই সময় ফোন আসলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিনতে পারছেন আমাকে? সরি, কে আপনি? নীলা। ওহ সরি, তুমি? হুম। তো কেমন আছো বলো? জি ভালো, আপনি? ভালো। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? না মানে কালকে দেখা করতাম, একটু সময় হবে? জি, কোথায় দেখা করবা বলো? আচ্ছা, সকালে এই জায়গায় চলে আইসেন। ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে কলটা কাটলাম। কিন্তু বুঝতে পারতেছি না নীলা কেন কালকে ডাকলো। সে কি একা আসবে নাকি নীলিমাও সাথে আসবে? যদি একা আসে তাহলে তো ভালো, আর যদি নীলিমাকে নিয়ে আসে তাহলে তো সমস্যা। হয়তো অনেক কিছু গোলমাল হয়ে যাবে। নীলিমাকে একা পেয়ে হয়তো কথা বলার ইচ্ছাটা প্রচন্ড বেড়ে যাবে। বলতে পারবো কি? অনেক কথাই তো জমে আছে, আর কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর না জানলে হয়তো জীবনটা এরকম কষ্টের মধ্যেই কাটবে। এখন আর এসব চিন্তা করে লাভ নেই। যা হওয়ার তা তো হবেই। দেখা যাক না কি হয়। একটা রাত পরই দেখা হচ্ছে। সিগারেটটা শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই খেয়াল করলাম 8টা বেজে গেছে। 9টায় যেতে হবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হালকা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। পাশ দিয়ে রিক্সা চলে গেল কয়টা। আমি হাঁটতেছি আর ভাবতেছি, যদি সত্যি ভাইয়ার সাথে নীলিমার বিয়ে হয় তাহলে কি আমি এক বাড়িতে থাকতে পারবো, নাকি নিজেকে সামলাতে না পেরে সে কি পারবে সামলাতে? তার তো কোনো সমস্যা হবে না, কারণ একটার পর একটা তার লাইফে আছেই। সেখানে আমি থাকলেই কি আর না থাকলেই কি। এইসব কিছু ভাবতে ভাবতে চলে আসছি জায়গাটায়, কিন্তু কেউ নাই এখানে। নিরিবিলি একটা জায়গা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরো 6 মিনিট সময় বাকি আছে। হালকা রোদ্দুর, হালকা ছায়া, ভালোই লাগছে আজ প্রকৃতিকে। কিন্তু কেন জানি মনটা উদাস, আবার অস্থিরতা কাজ করছে। কে আসবে সেটা ভেবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 1। দূরে তাকিয়ে দেখি শাড়ি পরা 2টা মেয়ে আসতেছে। তার মানে নীলিমাও আছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম। মাথা নিচু করে আছি। দুজনে এসে আমার সামনে দাঁড়াতেই আমি মাথা নিচু করে ফেললাম। কি করব আর কি বা বলবো কিছু বুঝতেছি না। সব জগা খিচুড়ি হয়ে গেছে। মস্তিষ্ক মনে হয় বিকল হয়ে যাবে এবার। সানভি ভাইয়া, আপু আপনার সাথে কথা বলবে, তাই আপনাকে ডাকা। কি কথা বলেন ভাবি? নীলা, তুই একটু ওইদিকে যা। আচ্ছা, যাচ্ছি। জি ভাবি, বলুন কি বলবেন? তুমি ভাবি কেন বলতেছো? তো কি বলবো, কয়দিন পর তো আপনার বিয়ে আমার ভাইয়ের সাথে, তখন তো ভাবি বলতেই হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি আর কি। হ্যাঁ, কয়দিন পর বিয়ে,
এখনো তো আর বিয়ে হয়নি তাই না? হয়নি, তবে খুব শীঘ্রই হবে। আচ্ছা, যেটা বলতে আসছিলাম, জি ভাবি, বলুন। আই এম সরি ফর এভরিথিং। তোমার সাথে অনেক খারাপ করেছি, আমি তার জন্য মাফ চাইতে এসেছি। আমাকে মাফ করে দিও। আরে ভাবি, এটা কোনো কথা? আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। আর আপনি যেহেতু আমার ভাবি, তাই আর কিছু মনে রাখার দরকার নেই, তাই না? দেখো সানভি, আমি সত্যি চাই তোমাকে, কিন্তু এখন আর সম্ভব না। জি ধন্যবাদ, তবে সম্ভব থাকলেও আর আমাকে পাবেন না। ঠিক আছে, বেশি কথা বলতে পারবো না। নীলা আছে, শুধু এইটুকুই বলবো, মাফ করে দিও। জি ভাবি, অবশ্যই। দুজন নিজেদের চোখের পানি মুছে আবার স্বাভাবিক হয়ে গেলাম। নীলাকে ডাক দিলাম, নীলা এদিকে আসো। নীলা আমাদের কাছে আসলো। কথা বলা শেষ? হ্যাঁ, তোমার আপুও না, বিয়েই হয়নি এখনো, আর এখনই ভাইয়ার খোঁজ নিতে চলে আসছে। ওহ সরি, ভাইয়ার নাম্বারটা তো দিলামই না। হুম 018694521**। এটা আমার নাম্বার, লাস্টে ** বসানো, এটা হচ্ছে ডিজিটাল নাম্বার। আচ্ছা সানভি ভাইয়া, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি কবে বিয়ে করবেন? ভাবতেছি ভাইয়ার সাথে একসাথে বিয়ে সেরে ফেলবো। দেখি ভালো মেয়ে পাই কিনা। খুঁজেন, পেয়ে যাবেন। হ্যাঁ দেখি, যদি আপনার মতো কাউকে পাই তাহলে তো ভালোই হলো। হুম আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। একটা কথা ছিল। কি কথা বলো? এখন না পরে বলবো। আচ্ছা ভাবি, আসি তাহলে। বলেই চলে আসলাম। বুঝতে পারলাম নিজেকে সামলে নিতে কোনো সমস্যা হবে না, কারণ আমি নীলিমার চোখে ভালোবাসা দেখিনি, তার চোখ আজ কথা বলেনি। হ্যাঁ সে কেঁদেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে মেয়েরা ছিচকাদনে অল্পতেই কাঁদতে পারে, আমরা ছেলেরা সেটা পারি না। আমাদের ইমোশন মেয়েদের চাইতে বেশি, তবে সেটা প্রকাশ করি না। আমরা কাঁদি আড়ালে, লুকিয়ে, কেউ দেখে না। হাঁটতে ইচ্ছে করতেছে না, রিস্কা নিলাম। সারা রাস্তা ভাবলাম আজকে রাতে বাবাকে বলবো আমি নীলাকে বিয়ে করব, তাদের বাসায় প্রস্তাব দিতে। আমি একা থাকলে শিওর কিছু একটা ঘটবেই। যদি নীলার সাথে থাকে তাহলে অনেকটা সামলে নিতে পারবো। মেয়েটার চোখে ভালোবাসা দেখেছি আমি। বাসায় ঢুকে আগে আম্মুর রুমে গেলাম, গিয়ে দেখি আম্মু আর ঐথি বসে আছে রুমে। আমি রুমে ঢুকে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। তোমার হাতে খাবো, খাইয়ে দিবা? দেখ পাগল ছেলে কি বলে, এত বড় হয়ে গেছে, এখন আম্মুর হাতে খেতে হবে? তুমি খাইয়ে দিবা কিনা বলো। ভাইয়া, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খবর? তোকে খাইয়ে দেওয়ার জন্য একটা লোক আনবো ভাবতেছি, ভাবি বানিয়ে। বিয়ে করবি? আগে তোর বিয়ে দিব, তারপর আমি করব। আম্মু, এবার কিন্তু ওকে মারবো আমি। আম্মু তুমি খাইয়ে দিবা কিনা তাই বলো। আচ্ছা দিতেছি। আমি কি করলাম তাহলে? আমাকেও খাইয়ে দিতে হবে। আচ্ছা দুজনকেই খাইয়ে দেবো, দাঁড়া খাবার আনতেছি। আম্মু রুম থেকে বের হতেই ঐথির গাল ধরে জোরে টেনে দিলাম। ঐথির সবচেয়ে অপছন্দের কাজ এটা। ঐথির রেগে গিয়ে আমার চুল টেনে দিল। ভাই বোনের ঝগড়ার মধ্যে মন খারাপ উধাও হয়ে গেল। আর আম্মুর হাতে খাবার খেয়ে নীলিমার কথা ভুলেই গেলাম। আমার মন খারাপ থাকলেই চানাচুর খাই, নয়তো আম্মুর হাতে খাবার খাই। মন খারাপ কোথায় চলে যায় নিজেও জানি না। খাওয়া শেষ করে ঘুমালাম একটু। বিকেলে ঘুম ভাঙতেই দেখলাম নীলা কল দিয়েছিল। আমি উঠে ফ্রেশ হলাম, তারপর সাদে গিয়ে কল দিলাম নীলাকে। হ্যালো। হ্যাঁ কল দিয়েছিল দেখলাম। হ্যাঁ, কোনো সমস্যা আছে আপনার? সমস্যা কেন থাকবে? তাহলে? কিছু না, বলো কি বলবে। না বলবো না। কেন বলবো না? কারণ আপনি তখন আমার কল রিসিভ করেন নাই। আমি এখন অনেক রাগ করছি, তাই এখন বলবো না। আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আমি জানি না এত কিছু, আমি রাগ করছি এখন। যদি আপনি রাগ ভাঙাতে পারেন তাহলে কথাটা বলবো, নয়তো বলবো না। আচ্ছা একটা কথার উত্তর দাও তো। কি কথা? তুমি বিয়ে করবা কবে?
সেটা আব্বু আম্মু জানে। আমাকে বিয়ে করবে? মানে? মানে বিয়ে করবে আমাকে? তোমার আপু আর আমার ভাইয়া, আমি আর তুমি করবে বিয়ে? জানি না। আরে রাগ করলে নাকি? আমি তো মজা করতেছিলাম। ও, রাগ করিনি, আমি ভাবছিলাম সিরিয়াসলি বলছেন। আরে না, তোমার তো বিয়ের বয়সই হয়নি। কি? আমার 18 বছর হয়েছে, আরো 2 মাস আগেই। তারপরও তুমি তো পিচ্ছি, এখনো কেমন জানি বাচ্চা বাচ্চা লাগে। আপনার সাথে কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, বাচ্চা না বুড়ি, ঠিক আছে? তোর রাখলাম। বলেই কল কেটে দিল। মেয়েটাকে রাগিয়ে বেশ মজাই পাইলাম। তবে আরেকটা জিনিস বুঝলাম, মেয়েটা আমাকে ভালোবাসে আর বিয়ের প্রস্তাব দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু আমিও জব করি তাই কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে রাত হয়ে গেছে, খেয়ালই করিনি। রাতের আকাশ বরাবরই আমার ভালো লাগে, কেন জানি অন্ধকার খুব পছন্দ আমার। সবাই যেখানে দিনের বেলায় ঘোরাঘুরি করে, আমি সেখানে রাতে ঘুরি। রাতটাই কেন জানি ভালো লাগে। পকেট থেকে সিগারেট বের করে কেবলই সিগারেট ধরাইছি, এমন সময় ঐতি ছাদে চলে আসছে। ভাইয়া, তুই আবার সিগারেট খাচ্ছিস? আচ্ছা, ফেলে দিতেছি। সব কয়টা আমাকে দে। কেন? দিতে বলছি, দে। আমি প্যাকেটটাও ওর হাতে দিলাম। ও সব কয়টা সিগারেট বের করে একটা একটা করে সব কয়টা ভেঙে ফেললো। এবার টাকা দে। ধর, 100 টাকা নে। 1000 লাগবো। একটা ড্রেস দেখছি 1000 টাকা, শর্ট আছে, তুই দিবি এখন। কি? 1000 টাকা দিতে পারবো না। দাঁড়া, আম্মুকে ডাকতেছি। আম্মু! আরে থাম থাম, দিতেছি। বিকাশ করলাম। আচ্ছা, খরচ সহ দিবি। আচ্ছা দিতেছি, তাও এবারের মতো মাফ কর। আচ্ছা, আর তোর আর নীলার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। মানে? মানে আমি সব শুনছি, আর এবার তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। টাকা তো আর এমনি এমনি নিলাম না। সিগারেট খাওয়ার অপরাধে 1000 টাকা নিলে হারাম হয়ে যাবে, তাই একটা কাজ করে দিয়ে তারপর নিব। বলেই দৌড়ে চলে গেল। আমি মনে হয় এবার গেলাম, জানি না কি বলবে ও। সবার আদর পেয়ে একদম মাথায় উঠে গেছে। এখন শিওর আব্বুকে গিয়ে বলে দিবে আমার আর নীলার কথা। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। ঐথি নিচে চলে গেল, মাথা ঘুরতেছে আমার। ও সব বলে দেওয়ার আগে আমাকে বলতে হবে, নয়তো আব্বু অন্য কিছু মনে করবে, তখন আবার ঝামেলায় হতে পারে। তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু দুজনেই বসে আছে। আমি গিয়ে বললাম, আব্বু একটা কথা ছিল। কি কথা বল? আব্বু, আসলে কিভাবে যে বলি, সত্যি অনেক লজ্জা লাগতেছে। নিজের বিয়ের কথা নিজে গিয়ে বলবো। এত ভাবার কি আছে, যা বলার বলে দে। আব্বু, আসলে আমি বিয়ে করতে চাই। কি? বুঝি নাই, আবার বল। বিয়ে করবে? বিয়ে লুকিয়ে লুকিয়ে আর কয়দিন প্রেম করবে? এইবার মনে হয় সব গেল। আব্বু প্রেম ট্রেম একদম পছন্দ করে না। মানে কি? এতদিন কি ও তাহলে প্রেম করেছে আমাদের না জানিয়ে? কেউ কি জানিয়ে প্রেম করে নাকি? তা মেয়েটা কে শুনি? নীলা। কোন নীলা? আমার বড় ভাইয়ের হবু বউয়ের বোন। সানভি, আমি কখনো ভাবিনি তুই এমন একটা কাজ করবি। যা আমার সামনে থেকে। আব্বু, আমি প্রেম করি নাই, শুধু ভালো লাগছে তাই বলতে আসছিলাম যে ভাইয়ার সাথে একসাথে বিয়েটা সেরে ফেললে কেমন হয়। আব্বু ধমক দিয়ে বলল, চুপ কর বেদব, কথা বলবি না একদম। চুপচাপ নিজের রুমে যা। আব্বুর কথা মতো রুমে চলে আসলাম, কিন্তু কেমন জানি লাগতেছে। আব্বু কি করবে কে জানে। দেখে তো খুব রেগে আছে মনে হলো। থাকলে থাকুক, দাদা আমার কি। বিয়ের বয়স তো হয়েছেই, আর বেকার তো বসে নেই। বিয়ে করবেই না কেন? বিয়ে না করলে পালিয়ে যাব। তবুও নীলিমার সাথে এক বাড়িতে একা থাকা সম্ভব না, কখন কি ঘটে বলা যায় না। এখন নীলাই সব, নীলাকে নিয়েই স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়েই বাঁচতে হবে। বসে বসে সব ভাবতেছি, এমন সময় ঐথি রুমে ঢুকলো। ভাইয়া, ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আরে তোরও বিয়ে হয়ে যাবে এবার। মানে? মানে হলো
আব্বু আর আম্মুর কথা শুনে যেটা বুঝলাম সেটা হলো কালকে আব্বু আর আম্মু আবার যাবে ওদের বাসায়, আর তারপর নীলা ভাবির সাথে তোমার বিয়ে ঠিক করবে। কি সত্যি? হ্যাঁ সত্যি, তবে আমার মন খারাপ। কেন? তোর তো খুশি হওয়ার কথা, একসাথে দুইটা বিয়ে হবে বাড়িতে, আনন্দ করবি, মজা করবি। ঐথি তখন বলল, আরে দূর, রাখ তোর মজা, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল, তখন হাত খরচ কই পাবো? মানে কি? মানে আর কি, তুই সিগারেট খাইতি আর আমি ওখান থেকে ইনকাম করতাম, এখন তো সব বন্ধ হয়ে যাবে, ভাবি তোকে তো আর সিগারেট খেতেই দিবে না। আচ্ছা বোন, আমার কষ্ট পাস না, তোকে প্রতি মাসে 2000 করে টাকা দেব। কিন্তু কেন দিবি? আজকে আমার সব কাপড় তুই ধুয়ে দিবি, তাই। আমি পারবো না, এর আগেও তুই বলছিলি, কিন্তু টাকা দিস নাই। এবার দিব, সত্যি, কসম কসম। ওইদিকে প্যান্ট শার্ট বের করে দিয়ে দরজা বন্ধ করলাম। ওপরের দিকে তাকিয়ে দেওয়াল দেখতেছি, হঠাৎ বাঁদিকে চোখ পড়তেই পুরনো ডায়েরিটা চোখে পড়ে গেল। ডায়েরিটা বের করলাম, ধুলো জমে গেছে প্রতিটা পৃষ্ঠায়। এটা তো শুধু ডায়েরি, আমার মনেই তো ধুলো জমে গেছে। ডায়েরিটা মুছে আবার রেখে দিলাম জায়গা মতো, কারণ এটা খুললে আবার নীলিমার স্মৃতিতে জড়িয়ে যাব। এর চাইতে ভালো নাই খুললাম। নিজেকে কেন আটকে রাখবো তার কাছে? সে তো বন্ধু নেই, মুক্ত পাখির মতো হাসছে। তবে আমি কেন বিরহ ব্যথায় কষ্ট পাচ্ছি এখনো? জানি এর কোনো উত্তর আমার কাছে নেই, তাই নিজেকে প্রশ্ন করে বৃথা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। কি ভেবে আবারও ছাদে গেলাম, গিয়ে নীলাকে কল করলাম। 2 বার রিং হতেই কলটা রিসিভ হলো। হ্যালো। হ্যাঁ বলো। আমি তখনও বুঝে উঠতে পারিনি এটা নীলা নয় নীলিমা, তাই আবারও বললাম, কি করো? আমি নীলিমা। কথাটা শোনার পর বুঝতে পারলাম এটা নীলিমা, নীলা নয়। হঠাৎ করে বুকের ভেতর ছ্যাদ করে উঠলো, মনে হলো ইমোশনগুলো সব উপরের দিকে এক একটা দীর্ঘ শ্বাস যেন সব ইমোশন বের করে দিচ্ছে। আমি কোনো মতে বললাম, নীলা কোথায়? আব্বু রুমে। ও, ওকে একটু ডেকে দাও, কথা আছে ওর সাথে। কি কথা আমাকে বলো। সুযোগ পাইছি এবার, কষ্ট দিছো আমাকে তুমি, এইবার তোমাকে জ্বালাবো আমি, দেখি কতটা সহ্য করতে পারো। আমি কোনো কিছু না ভেবে বলেই দিলাম, নীলার সাথে আমার বিয়ে নিয়ে কথা হবে কালকে, তাই ওর সাথে কিছু কথা ছিল, একটু ফোনটা ওকে। নীলার সাথে তোমার বিয়ে মানে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা, হাত, পা সব ঠিক আছে। সানভি, তুমি কি সিরিয়াসলি বিয়ে করবা? এবার ওর কান্না মিশ্রিত কণ্ঠটা শুনলাম। বিয়ে তো করতেই হবে, তাই না? তো ভাবলাম একসাথেই করে ফেলি, একসাথে থাকতে না পারলাম, বিয়ে তো একসাথে করতে পারবো, তাই না? ওর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা আমাকেও কষ্ট দিতে লাগলো। তবে পুরনো কথা মনে পড়ে আর কষ্ট লাগে না। যতটা পেইন সে আমাকে দিয়েছে, আমার সামনে দিয়ে বাইকে করে ঘুরেছে, দেখিয়ে দেখিয়ে প্রেম করেছে, তখন তো তার কষ্ট হয়নি, আজ কেন হচ্ছে? সে তো খুশি থাকার কথা। সে যেমন ছেলে চাইতো তেমন ছেলেই পেয়েছে, টাকাওয়ালা, হ্যান্ডসাম, বলতে দ্বিধা নেই, আমার বড় ভাই, আমার চাইতেও ভালো দেখতে আর অনেক রোমান্টিকও। তাহলে কেন পারছে না সে তাকে নিয়ে সুখে থাকতে? এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকালাম। হ্যালো। আচ্ছা, আমি নীলাকে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট পর নীলার কণ্ঠ শুনতে পেলাম। আবার ফোন কেন দিছেন? একটা কথা জানার ছিল। কি কথা? আমাকে বিয়ে করবা? কি বলেন এগুলা? যা বলি তার উত্তর দাও, নয়তো অন্য মেয়ে দেখতে হবে। অন্য মেয়ের দিকে তাকাইলে না চোখ উপরে তুলে নিব। তার মানে বিয়ে করবা? আমার লজ্জা লাগতেছে, রাখি বাই। আরে শোনো, আরেকটা কথা জানার ছিল। কি কথা? তোমার বয়ফ্রেন্ড আছে? বিয়ের প্রপোজাল দিয়ে এখন আসছে বয়ফ্রেন্ড আছে নাকি জানতে। সরি, আসলে আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে। আমি মানা করে দিতেছি বাবাকে। বেশি বুঝেন কেন এত? শুনেন, আমার বয়ফ্রেন্ড নেই।
ফোনটা কেটে গেল। লজ্জা পাইছে। আপন মনে হেসে উঠলাম। মনে হয় এইবার সত্যি নীলার প্রেমে পড়ে গেছি। উত্তেজনা কাজ করছে ভিতরে। কি হবে কালকে সেটাই দেখার। তবে মনে হয় না খারাপ কিছু হবে, কারণ ভাইয়ার সাথে নীলিমার বিয়ে ঠিক হতে পারলে আমার সাথে নীলার কেন হবে না? এত চিন্তা করে লাভ নেই, এর চাইতে ভালো ঘুমিয়ে পড়ি। যা হয় কালকে দেখা যাবে। পরের দিন সকালে ঘুম ভাঙলো আব্বুর ডাকে। এই যে ওঠেন, সকাল হয়ে গেছে। আব্বু, এত সকালে ডাকতেছো কেন? 9টা বাজে, এখনো সকাল? ওহো, অফিসের সময় হয়ে গেছে। আজকে অফিসে যেতে হবে না। কেন? আপনার জন্য মেয়ে দেখতে যাব, ওঠেন তাড়াতাড়ি। কোন মেয়ে? আছে একজন, আমার বন্ধুর মেয়ে। তুই যা করছোস, কখনো আবার কার সাথে পালিয়ে যাস বলা তো যায় না, তাই তোকেও বিয়ে করাবো তোর ভাইয়ের সাথে। কিন্তু আমি তো নীলাকে। নীলাকে কি? কিছু না। তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করতেছে তোর জন্য। আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। আব্বু আবার কি শুরু করলো? আল্লাহই ভালো জানে কোন মেয়েকে আবার ধরে আনবে। যাই হোক, আমি ডিরেক্ট বলে দিব আমার পছন্দ হয়নি। নীলাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি, এটাই ফাইনাল। গোসল করে তৈরি হয়ে বের হলাম। আব্বু, আম্মু আর ঐথি বসে আছে নিচে। নিচে যেতেই ঐথি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। বোনটাও যা হইছে, সবার আদর পেয়ে একদম দুষ্টু হয়ে গেছে। আব্বু আম্মু আমাকে দেখে বের হতেই ঐথিকে বললাম, ওই তুই তো বললি নীলার সাথে আমার বিয়ে। আমি শুধু শুনছি তোকে বিয়ে করাবে। আমি ভাবছি নীলার সাথেই করাবে, তাই বলছি। আমি কি জানতাম নাকি যে আব্বুর বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করবে? ভালো করছস। আমার লাইফটা শেষ হয়ে যাবে যদি নীলাকে বিয়ে না করতে পারি। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি। তা তো বাসবেই। আমার বড় ভাইয়ের বউয়ের ছোট বোন বলে কথা, ভালোবাসতে হবে না? তবে আফসোস, তোর বিয়ে অন্য কারো সাথে। এত কথা না বলে চল এখন দেখি কোন পেতনির সাথে বিয়ে করায়। কথা বলতে বলতে গিয়ে গাড়িতে উঠলাম। ড্রাইভার নাই, তাই নিজেকেই ড্রাইভ করতে হবে। সবাই গিয়ে পিছনে বসলো। নিজেকে ড্রাইভার ড্রাইভার মনে হচ্ছে। ওই থেকে ডাক দিয়ে সামনে আনলাম। কি ব্যাপার? কি আর ব্যাপার, সবাই পিছনে বসলে নিজেকে ড্রাইভার মনে হয়, তাই তোকে সামনে আনলাম। আচ্ছা চল। কিন্তু যাবোটা কোথায়? আপু, ভাইয়া জিজ্ঞেস করতেছে কোথায় যাবে। কোথায় আবার? সে যাকে ভালোবাসে তার বাসায়। লুকিয়ে প্রেম করার শাস্তি স্বরূপ তাকে বিয়ে করানো হবে। আব্বুর কথা শুনে সেই লেভেলের খুশি লাগতেছে। মিথ্যে বললো কেন তাহলে? মজা নিচ্ছে আমার সাথে, আমিও সুদ নেব এর। আমাকে টেনশনে রেখে মজা নেওয়া। নীলিমার বাসার সামনে এসে গাড়ি থামালাম। তারপর আব্বুর পিছন পিছন বাসায় ঢুকলাম। কেন জানি অনেক লজ্জা লাগতেছে। বুঝলাম সেদিন ভাইয়ারও সেম অবস্থা হয়েছিল। বাসার ভিতর ঢুকে এক জোড়া চোখ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না চোখ জোড়াটা। আব্বুর সাথে গিয়ে বসলাম সোফায়। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো। রাতে যা বললাম সেটার ব্যাপারে কথা বলতেই আসলাম। মেয়েকে দেখুন, তারপর না হয় কথা বলি। ডাকুন মেয়েকে। এদিকে আয় তো মা। ভীষণ অস্থিরতা কাজ করতেছে মেয়েটাকে দেখার জন্য। মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়েছে। হঠাৎই দরজা ঠেলে বেরিয়ে এলো সে। কালো শাড়িতে, হালকা মেকআপ আর হালকা লিপস্টিকে অন্যরকম লাগছিল তাকে। ইচ্ছে হচ্ছিল এখন ওই হাতটা ধরে ফেলি সারা জীবনের জন্য। বাইরে কি ঘটছে সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি হারিয়ে গেছি নীলাতে। কেউ পারবে না আর আমাকে সামলাতে। ঘোর কাটলো ঐথির ডাকে। এই ভাইয়া। হ্যাঁ, কি বল? এদিকে আয়। কি বল? ভাবিকে নিয়ে রুমে যা, কথা বল। আচ্ছা, বুঝি না কেন আলাদা রুমে যেতে হবে। দেখছিলাম তাকে, দেখতে থাকি না কেন বারবার যেতে হবে আলাদা রুমে? ঘোরটাই কেটে গেল। তবে আজকে তো সে নেশার মতো কাজ করছে। যতবার দেখতেছি ততবারই মাতাল হয়ে যাচ্ছি। পারফিউমের গন্ধে অবস্থা অনেকটাই খারাপ। চলে আসলাম আলাদা রুমে। জানি না আব্বু কি বলেছে, আমি তো শুধু দেখছিলাম তাকে। যাই হোক, নীলার দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে লক্ষ্য করলাম শাড়ির কুচিটা এলোমেলো হয়ে আছে।
তার মানে সে শাড়ি পরতে জানে না, আমিও তো পরাতে পারি না। কি হবে তাহলে? ধুর, এত রোমান্টিক হয়ে কি হবে? সে নিজেই শিখেছে, সে নিজেই শিখে যাবে। দুজনেই চুপচাপ, এই যেন নীরবতা পালন করছি এমন কিছু। কি বলবো, কি বলা উচিত কিছুই বুঝতে পারতেছে না। মেয়েটাও চুপ করে আছে। সব দ্বিধা ভেঙে আমি প্রশ্ন করলাম, বিয়েটা করতে তুমি রাজি? সরাসরি প্রশ্ন করায় তার মুখটা কেমন যেন লাল হয়ে গেল। আমিও আছি, বোকার মতো সরাসরি প্রশ্ন করে বসলাম, সে বিয়ে করতে রাজি কিনা। এখন কি বলবো? হার্টবিট অলরেডি অনেকটাই বেড়ে গেছে। এবার আর তাকে প্রশ্ন না করে নিচেই বলতে লাগলাম, তোমাকে সেই প্রথম দিন দেখেই প্রেমে পড়ে গেছি। যেহেতু ভাইয়ার বিয়ে আর মাত্র 15 দিন বাকি, তাই প্রেম করার সুযোগ নাই। খুব ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করব। চলো না এই বাকি 15টা দিন প্রেম করি, তারপর বিয়ে। যদি থাকো রাজি, বিয়ে ঠিক করব আজই। নীলা, উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই উইল। কথাটা বলেই লজ্জায় আমার বুকে মুখ লুকালো। শিওর হয়ে গেলাম মেয়েটাও আমাকে ভালোবাসে। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ অনুভব করলাম মেয়েটা কাঁদতেছে। কি হলো, কাঁদতেছে কেন? জানেন, আমিও আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আমি ভেবেছিলাম পালিয়ে বিয়ে করব, কিন্তু আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেল। এখন কি হবে? ও আল্লাহ, আমারে উঠাইয়া লও। মেয়ে বলে কি? মেয়েটার কোমরে হাত রেখে টান দিতেই নীলা আমার বুকের সাথে এসে আটকে গেল। এমন সময় দরজায় টোকা পড়ল। উফ, এখনই আসতে হলো। নীলার কানে কানে বললাম, তোমাদের বাসায় প্রাইভেসি নাই? মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো। আমি দরজা খুলে দেখলাম বাইরে নীলিমা দাঁড়িয়ে। নীলিমা আমাকে দেখে কেমন জানি হয়ে গেল, ঝটপট ভিতরে ঢুকে গেল। আর আমিও কিছু না বলে বাইরে চলে আসলাম। হবু বউয়ের সামনে এক্স গার্লফ্রেন্ডকে কি বলবো? আমি এসে বসলাম আব্বুর পাশে। তারা কথা বলতেছে আর হাসতেছে। মনে হয় বিয়েটা কনফার্ম। সানভি, তোর মত কি? আমি কি বলবো? তোমরা যা বলবে তাই হবে। তাহলে আর কি, আগামী মাসের 12 তারিখ তোদের বিয়ে। আচ্ছা আব্বু, আমি আসতেছি, আমার একটু কাজ আছে। আমিও যাব, চল। আচ্ছা যা। সালাম দিয়ে বাইরে চলে আসলাম। কি রে ভাইয়া, তোর কি মন খারাপ? না, মন খারাপ কেন হবে? যাকে চাইছি তার সাথে তো বিয়ে, মন খারাপ কেন হবে? জানি না, বাট মনে হচ্ছে মন খারাপ। আরে না, মন খারাপ না, এমনি মাথা ব্যথা করতেছে। তবে যাই বলস না কেন, নীলা ভাবির চাইতে নীলিমা ভাবি দেখতে সুন্দর। বলছে ধরে, নীলা দেখতে সুন্দর, নীলিমার চাইতে একটু খাটো, শুধু, আর কিছু না। ওই হলো, নিজের বউয়ের প্রশংসা আর করতে হবে না। হ্যাঁ, বাদ দে। ভাবতেছি তোর জন্য ছেলে দেখবো, একসাথে 3টা বিয়ে হবে, বাড়িতে খরচও কম হবে। ভাইয়া খারাপ হয়ে যাবে কিন্তু। আমি এখন বিয়ে করব না, ঠিক আছে? তাহলে ঠিক আছে, যখন ইচ্ছে করিস, এখন চুপ থাক। ওকে। বাসায় এসে গোসল করলাম। ভালো লাগতেছে না কেন জানি। একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুম হলো না। ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল। নীলার কল। হ্যালো। কি করেন? এই তো ঘুমাচ্ছিলাম। তুমি? ভাবতেছি কি ভাবো? কত তাড়াতাড়ি কত কিছু হয়ে গেল, তাই না? অনেক কিছু হয়ে গেছে। সামনে তো আরো অনেক কিছু হবে। এখন বলো কি জন্য কল দিছ? আজকে একটু ঘুরতে বের হব তোমার সাথে, তাই। ভাবিকে নিয়ে আসবা? না, একাই আসবো। আর আপু তো শপিং এ গেছে তোমার ভাইয়ের সাথে। কি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আর 14 দিন পরে তো বিয়ে। এখন থেকে শপিং করবে না তো কখন করবে? আমি এই জন্য অবাক হয়নি, অবাক হয়েছে তুমি এখনো শপিং এ যাও নাই তাই। আমি কি একা একা শপিং এ যাব নাকি? না, একা কেন যাবা? এখন আমার সাথে যাবা। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। সত্যি নিয়ে যাবেন? না, মিথ্যা মিথ্যা নিয়ে যাব। তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি। 3টা বাজে 30 মিনিটের মধ্যে আসবা। আচ্ছা, আপনি দাঁড়ান টঙের দোকানে, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। ঠিক আছে, বাই। রেডি হয়ে মামার দোকানে গিয়ে দেখি সব বন্ধুরা আড্ডা দিতেছে। কাজের চাপে পড়ে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি। গিয়ে বসলাম ওদের সাথে। কি রে, কি খবর? তোকে যে আর দেখা যায় না।
কেমনে দেখবি? সারাদিন তো অফিসেই থাকি। তা ঠিক। তা বাবার এত টাকা কি করবি? তোর চাকরি করার কি দরকার? শোন ভাই, তোদের বাবার টাকা আছে, তোরা বসে বসে খা, আমার জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আজ রাত 9টায় পার্টি আছে, তুই আসবি। কিসের পার্টি? আমার গার্লফ্রেন্ডের বার্থডে। আচ্ছা আসবো। দোস্ত, একটা জিনিস বলা হয়নি। কি? 12 তারিখে আমার বিয়ে, সবাই আসবি, কার্ড পাঠাই দিবনি। কস কি? কেমনে কি? আরে বলিস না, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এক বাড়িতে দুইটারে পছন্দ হয়েছে। কি আর করার, আব্বা বিয়া করাই দিব এখন। ভালো, সবাই দেখতেছি বিয়ে করতেছে, তুই বিয়ে করলি আর 2 জন বাকি। আচ্ছা দোস্ত থাক, রাতে কথা হবে, নীলা আসতেছে। সাম্বি মানে? নীলা মানে? তোকে রাতে সব বলবো, এখন যাই, বাই। নীলা এসে দাঁড়িয়ে আছে, খেয়ালই করিনি। দৌড়ে গিয়ে রিস্কায় উঠলাম। সরি, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে একটু আড্ডা দিলাম। ঠিক আছে, তবে এত কাছে কেন বসছেন? দূরে যান। নীলার কথায় কিছুটা অপ্রস্তুত হলাম, কিছু বলতে পারলাম না আর। একটু বাইরের দিকে চেপে বসলাম। তার কথায় পুরো বোকা বনে গেছি। বাইরের দিকে তাকিয়ে আছি, হঠাৎ নীলা টান দিয়ে তার দিকে টেনে নিল। হঠাৎ আমার কাঁধে মাথা রাখলো, চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড থম মেরে কাহিনী বুঝলাম। তারপর নীলার হাত ধরে তার মায়াবী মুখটার দিকে তাকালাম। মেয়েটার লজ্জায় এখনো চোখ খুলতে পারছে না। হয়েছে, এবার চোখ খুলো। না, খুলবো না। কেন? আমার লজ্জা লাগে। হায় রে, এত লজ্জা আসে কোথা থেকে? জানি না, বাট আমি চোখ খুলতে পারবো না। আচ্ছা, আমি চোখ বন্ধ করতেছি, এবার খোলো। আচ্ছা। নীলা চোখ খুলতেই আমি হেসে উঠলাম। কেমনে এত লজ্জা পায় বুঝি না। আপনি চোখ বন্ধ করেন নাই কেন? চোখ বন্ধ করলে কি এই লজ্জা মাখা মুখটা দেখতে পারতাম? ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। রিস্কা চলছে তার গতিতে, আর আমরা আমাদের। ব্যস্ত শহরে প্রিয় মানুষের সাথে রিস্কায় বসে এমন খুনসুটি বা কয়জনে করতে পারে? রিস্কার কাপল মানে এক রোমান্টিক অনুভূতি, যেটা বাইক কিংবা বড় গাড়িতে পাওয়া যায় না। জ্যামে পড়লেও কোনো সমস্যা নেই, একটু ফাঁকা পেলেই বেরিয়ে যায় রিস্কা। এই জন্য রিস্কায় বেটার। নীলাকে নিয়ে গেলাম শপিং মলে। বলো কি কি কিনবা? বেশি কিছু লাগবে না, এখন অনেক সময় পড়ে আছে, তখন আসবো। এখন একটা শাড়ি কিনবো, তারপর দুজনে মিলে কিছুটা সময় কাটাবো। আচ্ছা চলো। একটা কালো শাড়ি কিনলাম, আর আমার জন্য একটা শার্ট পছন্দ করলো তিনি। কি আর করার, কিনতে হলো। শপিং শেষ করে রেস্টুরেন্টে বসলাম। ক্ষুধা লাগছে অনেক। খাবারের অর্ডার দিয়ে বসে আছি নীলাকে নিয়ে। হঠাৎ বাঁদিকে তাকাতেই দেখি ভাইয়া আর নীলিমা দুজনে বেশ হেসে হেসে কথা বলতেছে। তাহলে নীলিমা আমাকে দেখলেই চুপচাপ আর মনমরা হয়ে যায় কেন? এমনিতে তো বেশ ভালোই হাসছে, ঘুরছে, কথা বলছে সবার সাথে। নীলা লক্ষ্য করলো ব্যাপারটা আমি ওইদিকে তাকিয়ে আছি। আরে আপু আর ভাইয়া না? সেটাই তো দেখতেছি। আপনি বসুন, আমি আসতেছি। বলেই ওদিকে চলে গেল। কিছু বলার সুযোগই দিল না। ও গিয়ে কি যেন বলল। একটু পর ভাইয়া ডাক দিল। আমি গিয়ে বসলাম ওখানে। এখানে কি করস? তুমি কি করো? আমি তো তোর ভাবিকে নিয়ে শপিং এ আসছিলাম, ক্ষুধা লাগছে তাই এখানে আসলাম। আমিও সে কারণেই আসছি। খাবার এসে গেছে। নীলা আর ভাইয়া বেশ খুশি, তারা কিছু জানে না তাই। চুপ হয়ে গেছি আমি আর নীলিমা। খাচ্ছি কম আর ভাবছি বেশি। কি একটা গন্ডগোল লেগে গেল আমার জীবনে। এক্স গার্লফ্রেন্ড ভাবি হতে চলেছে, আর প্রতিদিন তার সাথেই বারবার দেখা হচ্ছে। না পারছি নিজেকে আটকাতে, না পারছি কিছু বলতে। নীলিমাকে ছেড়ে এবার নীলার দিকে তাকালাম। বেশ হাসি খুশি মেয়েটা। মেয়েটার হাসিটা পাগল করার মতো। এই টানেই পড়ে থাকতে চাই, আর চাই না পুরনো মায়ায় বন্দি থাকতে।